আরে দোকানদার আমার চিনা পরিচিত, চিনলে আবার গল্প শুরু করবে। চল, আমার এক বন্ধুর বাসায় 2 মিনিট যাই, সামান্য হাঁটলেই। তারপর তোর সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে দোস্ত। সমাজ থেকে নিয়ে আর পারতেছি না, আমার তোর হেল্প লাগবে। ট্রিনার এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না, বরং কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু মুখে না বলার সাহস পেল না। ট্রিনা নিজের মনকে বোঝালো রাসেল তার ফ্রেন্ড, আর একটা নিরিবিলি জায়গায় গিয়ে কথা বললে নিজেরই ভালো, কারো দেখার ভয়টাও থাকবে না। এই ভাবনায় নিজেকে স্বস্তি দিয়ে এসে রাসেলের সাথে হাঁটতে লাগলো। গলির পর গলি পেরিয়ে তারা ঢুকলো একটা পুরনো আধো অন্ধকার বাড়িতে। দীর্ঘ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ট্রিনার মনে অনির্বচনীয় একটা ভয় খামচে ধরলো। ঘাড়ের পেছনে ঘাম জমলো। দরজাটা খুলতেই ভেতর থেকে আরেকজন ছেলে মানুষ বেরিয়ে এলো। গম্ভীর মুখ, তীক্ষ্ণ দৃষ্টি। ট্রিনা থমকে দাঁড়ালো। রাসেল হেসে বলল, ভয় পাস না, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। চল ভিতরে। ট্রিনা কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না। ভেতরের বাতাসে একটা চাপা বন্ধ ভারী গন্ধ। মনে হলো যেন অক্সিজেন কমে গেছে হঠাৎ। বাড়ির দরজাটা ভেতর থেকে বন্ধ হওয়ার শব্দ শুনেই ট্রিনার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। এরপর যা ঘটলো তা এত দ্রুত, এত আচমকা, এত অপরিচিত ও ক্রুরতার রূপে আছড়ে পড়লো যে ট্রিনা চেষ্টা করেও কিছু করতে পারলো না। তার প্রতিবাদ, কান্না, চিৎকার সব গিলে ফেললো বন্ধ দরজার পুরো কাঠ। ট্রিনা অনুভব করলো সে যেন নিজের দেহ নয়, অন্য কারো ছায়া হয়ে গেছে। তার হাত, তার পা, তার কণ্ঠ কিছুই আর নিজের ছিল না। সময় থেমে গেল, পৃথিবী থেমে গেল। শুধু ভেতর ভেতরে চিৎকার করতে থাকা একটা মেয়ে পড়ে রইল নীরব, ভাঙা, অসহায় অবস্থায়। যখন সব শেষ হলো, তখন তৃণা অনুভব করলো তার গায়ে কেউ যেন লোহা চাপিয়ে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট, চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর এক সমুদ্র জোয়ার। রাসেল ঠান্ডা চোখে সামনে দাঁড়িয়ে রইল, তার হাতে মোবাইল। স্ক্রিনে কিছু ছবি ঝলসে উঠল। তৃণার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো। রাসেলের কণ্ঠস্বরে ভয়ালো অনুরণন। একটা কথা কান খুলে শুনে রাখ, খুব চালাকি করবি না। আজ যা হয়েছে যদি কারো কানে যায় তাহলে এগুলো দেখছিস সব পাবলিক করে দেব। তোর শৈলীর কোথায় কোথায় আমি গেছি সবাই দেখবে, বুঝছস? চুপচাপ বাসায় যা, মুখ খোলার চেষ্টা করলেই শেষ। ট্রিনার ঠোঁট কাঁপলো, সে চেষ্টা করেও একটা শব্দ বের করতে পারল না। দরজাটা খুলে গেলে সে যেন নিজের পায়ে নয়, কারো ঠেলা ধাক্কায় বাইরে বেরিয়ে এলো। বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল সে হাঁটছে না, বরং ভেসে যাচ্ছে। পৃথিবীর রং ফ্যাকাশে হয়ে আসছে, শব্দগুলো দূরে সরে যাচ্ছে, তার ভেতরটা ভেঙে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। গলি ধরে হাঁটতে হাঁটতে ট্রিনার গলা শুকিয়ে কাঠ, হাত কাঁপছে। নারীর সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে অন্ধকার লজ্জার বোঝা আঁকড়ে ধরে সে অন্ধের মতো রাস্তা পার হলো। বাজারের ভিড়, মানুষের হাঁটা, গাড়ির হর্ন কিছুই শুনতে পেল না। বসার দরজায় এসে দাঁড়ালে তার মনে হলো একটা বিশাল কালো ছায়া তাকে অনুসরণ করছে। তার সারা শরীর ভারী, বমি আসছে, চোখ ফুপিয়ে উঠেছে, তবু কান্না নেই। সে দরজায় হাত রাখলো, আঙুলগুলো কাঁপছে, হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আটকে গেছে। দরজাটা খোলাই। চীনা দরজা ঠেলে ভেতরে ঢুকলো, ভাঙা, চূর্ণ, লাঞ্ছিত এবং সম্পূর্ণ একা রূপে। দরজা ঠেলে ভেতরে ঢুকেই তৃণা যেন এক শীতল ভারী নীরবতার মধ্যে ডুবে গেল। ঘরটির পরিচিত স্যাঁতস্যাঁতে শীতলতা আজ আরো বেশি দমবন্ধ মনে হলো। শিশির তখনও ঘুমিয়ে আছে কিনা সেদিকে তাকানোর সাহস হলো না তার। শিশিরের উপস্থিতি আজ তার কাছে এক অসহ্য বিচারকের মতো। ট্রিনা একটি শব্দ না করে ছায়ার মতো দ্রুত গতিতে বাথরুমের দিকে গেল। তার প্রতিটি পদক্ষেপ ভারী এবং যন্ত্রণাগ্রস্ত। সে লাঞ্ছিত, চূর্ণ বিচূর্ণ। তাকে এখন শুধুমাত্র তার লজ্জাই চালিত করছে যেন। বাথরুমের দরজা ভিজিয়ে দিয়ে সে ফোঁস করে এক দীর্ঘ কম্পিত শ্বাস ফেলল। ভেতরের আয়নায় নিজের ফ্যাকাশে বিধ্বস্ত মুখটা দেখেও চোখ ফেরাতে পারল না। সেখানে ভয়, ঘৃণা এবং গভীর অপরাধবোধের এক অদ্ভুত মিশ্রণ। সে আজ নিজেকে চিনতে পারছে না। ড্রিনার চোখ থেকে জল এলো না, কারণ তার ভেতরের যন্ত্রণা এত তীব্র যে তা কান্নার পথ রুদ্ধ করে দিয়েছে। সে কাঁপতে কাঁপতে কল ছেড়ে দিল। জলের শব্দে তার কান্নার নীরব
প্রস্তুতি। শাওয়ারের নিচে দাঁড়িয়েও সে যেন স্তম্ভিত। তারপর হঠাৎই ভেতরের বাঁধ ভেঙে গেল। ফুপিয়ে ওঠার বদলে তার গলা থেকে এক অসহায় চাপা গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। সে চিৎকার করে কাঁদতেও পারল না, কারণ বাথরুমের বাইরের দেয়ালে তার ভয়, তার লাঞ্ছনা লুকিয়েছিল। চোখের জল নয়, যেন মনের জমাট অন্ধকার গলে গলে পড়ছে। তার সারা শরীর শিহরিত হচ্ছে সে অপরিচিত ক্রূরতার স্মৃতিতে। কেন কেন রাসেল এমন করলো? এই প্রশ্নটি তার মস্তিষ্কের গভীরে কিলকের মতো গেঁথে যেতে লাগলো। তার তো শুধু একটু মুক্তি, একটু খোলামেলা বাতাস দরকার ছিল। কেন সামান্যতম বিশ্বাসও এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা নিয়ে ফিরে এলো? সে নিজেকেই দোষারোপ করতে লাগলো। কেন সে প্রথম থেকেই সতর্ক হলো না? কেন সেই বন্ধুর বাড়িতে যাওয়ার প্রস্তাবে না বলতে পারলো না? সে কেন এত সহজে রাসেলের কথা বিশ্বাস করলো? ওই মুহূর্তে যখন রাসেল তার ব্যক্তিগত কথার কথা বলেছিল, তখন তার বুদ্ধি, তার প্রতিরোধের সাহস কোথায় ছিল? সে ঘোরের মধ্যে সে যেন এক অবশ পুতুল হয়ে গিয়েছিল। ট্রিনা উন্মত্তের মতো সাবান ঘষতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল মুছে ফেলা, ধুয়ে দেওয়া। সে ডলে ডলে শরীর পরিষ্কার করতে লাগলো, যেন চামড়ার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে থেকে সেই অসহ্য ঘৃণ্য স্পর্শের দাগ মুছে যাবে। সে তার কাঁধ, গলা, হাত, সেই লোহার চাপ অনুভব করা জায়গাগুলো বারবার রগড়ালো। জলের ধারা তার গা থেকে সাবান আর ঘামের সাথে লাঞ্ছনার স্মৃতিগুলো যেন ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু সে জানে, যত জোরে ঘষা হোক না কেন, মনের ভেতর যে স্পর্শ, যে বীভৎস দাগ লেগেছে তা মুছবে না। সেই দাগ গভীর, অদৃশ্য, যা তার সত্তা পর্যন্ত পৌঁছে গেছে। অপমানিত, কলঙ্কিত মনে হলো নিজেকে। তার চেতনা যেন দ্বিধা বিভক্ত, এক অংশ ক্রোধে জ্বলছে, আরেক অংশ ভয় কাঁপছে, আর সবটা মিলে এক অসহ্য ভারে তাকে পিষে মারছে। কাঁদতে কাঁদতে এক সময় সে হাঁটু মুড়ে বসে পড়ল। জল তার শরীর থেকে নয়, যেন ভেতরের ক্ষত থেকে রক্তক্ষরণের মতো বইতে লাগলো। সে এখন আর শুধু তৃণা নয়, সে ভেঙে যাওয়া এক আত্মা, যে বাইরে বেরোনোর সামান্যতম আশায় তার সর্বস্ব হারিয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাইরের আলো বাতাসে একটুক্ষণের জন্য বেরিয়ে আসার উত্তেজনা এখন মৃত, স্তব্ধ। তৃণা যখন ঘরটিতে প্রবেশ করলো, তখন তার শরীর থেকে নোনা জল আর সাবানের তীব্র গন্ধ ভেসে আসছিল। শিশির তখনও ঘুমিয়েছিল। গভীর দুপুরে শুরু হওয়া তার ঘুম ভাঙেনি। তাই তৃণার নীরব প্রবেশ, কাপা অবস্থায় আবারও ঘরের ভেতর ঢোকা, কোনোটাই তার নজরে আসেনি। বাথরুম থেকে বেরোনোর সময় টিনা একটি পোড় খাওয়া পুরনো সুতির থ্রেপিস পড়েছে। শরীর মুছলেও তার যে সে আত্মার গভীরে লেগে থাকা দাগ মুছতে পারেনি। চোখ জোড়া ভোতা, অনুভূতিহীন, আর ঠোঁট দুটি চেপে থাকায় মুখাবয়বের এক স্থবির কাঠিন্য। ঘরের ভেতর অলস নীরবতা ভেঙে গেল শিশিরের নড়াচড়ায়। উপর হয়ে থাকা থেকে সে এবার পাশে কাত করলো। চোখ খুলে পাশেই তৃণার অস্বাভাবিক স্থির উপস্থিতি টের পেল। এই, এতক্ষণ কইছিলা? ঘুম জড়ানো মোটা স্বরে জিজ্ঞেস করলো শিশির। তৃণা কোনো জবাব দিল না। সে ঘরের এক কোণে রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি পান করলো। তার গলা ভেতর থেকে শুকিয়ে কাঠ হয়ে আছে। শিশির এবার পুরোপুরি উঠে বসলো। মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলোভাবে ঠিক করে নিয়ে ভ্রু কুচকে তাকালো। ফ্যানের মৃদু শব্দ ছাড়া ঘরে আর কোনো আওয়াজ নেই। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আর এই অবলে আবার গোসল কেন? জ্বর আনাতে চাও নাকি? শিশিরের স্বরে স্পষ্ট বিরক্তি। তৃণা ওনার আঁচলটা আরেকটু টেনে নিল। তার কণ্ঠস্বর শুষ্ক এবং প্রাণহীন। দায়সারা ভাবে বলল, না, একটু গরম লাগছিল তাই গোসল করলাম। গরম লাগছিল? কি হচ্ছে তোমার? মুখটা এমন পাথরের মতো করে রাখছো কেন? শৈলী ভাবির বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে নাকি? তৃণার মাথা ভেতর থেকে ভোঁ ভোঁ করছে। প্রতিটি প্রশ্ন তার ক্ষত স্থানে যেন আরো লবণ ছিটিয়ে দিচ্ছে। সে মুখ ঘুরিয়ে জবাব দিল, না, কোনো ঝামেলা হয়নি। কেন কেন আপনারা তো জানতে হবে কেন? ভালো লাগছে না তাই মুখটা একদম। ভালো লাগছে না কেন? কিসের তো ভালো লাগা না লাগা? আমাকে তো সবকিছু বলতেই হবে। আমি তোমার স্বামী না? তোমার সাথে কি হয়েছে, কি হচ্ছে, সবই তো আমার জানা দরকার। শিশির এবার উঠে দাঁড়ালো। তার গলার স্বর ক্রমশ উচ্চ এবং কর্কশ হচ্ছে। তৃণা এবার মুখ ফিরিয়ে সরাসরি শিশিরের চোখে তাকালো। সে দৃষ্টিতে মিশে অতৃপ্ত বেদনা আর গভীর নীরব প্রতিবাদ। সবই আপনার জানা দরকার তাই না? তাহলে শুনুন, সারাদিন এই খুপড়ি ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে বেরোলাম, একটু খোয়া হালা নিলাম,
এখন আর ভালো লাগছে। আপনার কি কোনো কাজ নেই? সারাদিন ঘুম আর শুয়ে থাকা? আমার না সহ্য হচ্ছে না এই ঘর। আপনার মতো অকর্মা মানুষের সাথে আমার আর এক মুহূর্তে ভালো লাগে না। কথাগুলো ট্রিনার মুখ দিয়ে বিষের মতো বেরিয়ে এলো। সে আসলে লাঞ্ছনার জ্বালা এবং নিজের অপরাধ বোধ থেকে বাঁচতে শিশিরের ওপর ক্ষোভ ঢেলে দিল। এই মুহূর্তে তার ভেতরের সমস্ত যন্ত্রণা ক্ষতি করার এক তীব্র বাসনা তৈরি করেছে। শিশিরের চোখ লাল হয়ে ওঠে, তার শরীরের শিরাগুলো ফুলে গেল। এত বড় অপমান! কি বললে তুমি? অকর্মা? আমি অকর্মা? কাজ পাচ্ছি না, আমি কি করব? হারাতে করিতকর্ম লাগলে আসছো কেন আমার সাথে? তখন হয়েছিল না? না, ছিল না তো, হুঁশ ছিল না। তাহলে আপনার মতো একটা মেরুদণ্ডহীন লোকের জন্য নিজের জীবন কীভাবে নষ্ট করবে কে? ছি! ট্রিনা প্রায় চিৎকার করে উঠল। তোমার সাহস কত? তুমি আমাকে মেরুদণ্ডহীন বলো? তোমার মতো মেয়ে একটু বেরিয়ে কি দুনিয়া দেখে ফেলছো নাকি? এত তেজ আসে কোত্থেকে? আমার ঘরে বেশি আমার পয়সায় খেয়ে আবার আমাকে অপমান করা? কথাটা শেষ হওয়ার আগেই শিশিরের হাত বিদ্যুৎ বেগে উঠে গেল। চটাস! এক তীব্র শব্দে তৃণার ডান গালে শিশিরের হাতের ছাপ বসে গেল। চোখ বিস্ফোরিত হয়ে গেল তৃণার। গালে গরম রক্ত ওঠার অনুভূতি হলো। আঘাতটা প্রত্যাশিত হলেও তার গভীর লাঞ্ছনা যেন মুহূর্তে ক্রোধের আগুনে পরিণত হলো। মারলেন আমাকে? আপনি আমাকে মারলেন? তৃণা মুহূর্তে দ্বিধা না করে তার সমস্ত অপমান, লাঞ্ছনা এবং রাসেলের দেওয়া যন্ত্রণাকে এক করে পাল্টা আঘাত হানল। সে দুহাত শক্ত করে শিশিরের বুকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে শিশির তাল সামলাতে না পেরে পেছনের দেয়ালে গিয়ে ধাক্কা খেলো। শিশির আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সেইবার হিংস্রভাবে তৃণার হাত চেপে ধরল। তৃণা ছাড়ানোর চেষ্টা করতে করতে কাপা কণ্ঠেই বলল, ছাড়ুন আমাকে। আপনার মতো লম্পট মানুষকে আমি ঘৃণা করি। আপনার কারণে আমার জীবন শেষ, সব শেষ। শিশির কথাটার অর্থ বুঝতে পারল না, কিন্তু তার প্রতিটি শব্দ যেন তার ভেতরে আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছে। তাদের দুজনের গলার স্বর এবার হিংস্র পশুর মতন হয়ে উঠল। শিশির তৃণার হাত চেপে ধরে ঝাঁকাতে শুরু করলো। আমি নষ্ট করছি আর তুমি কিচ্ছু করো নাই? তোমার জন্য আমার পরিবারের মানুষ আমাকে দু চোখে দেখতে পারে না। আমার জবটা গেল, আমার সম্মান অর্জন সব শেষ। তৃণা পাগলের মতো চিৎকার করে উঠল। তাহলে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি চলে যাব, চলে যাব। এত অপবাদ মাথায় নিয়ে আপনার সঙ্গে এক ছাদের তলে আর থাকতে চাই না, চাই না। সে নিজেকে মুক্ত করার জন্য পা দিয়ে লাথি মারল শিশিরের পায়ে। শিশির এবার ট্রিনার দুই বাহু ধরে সজোরে ধাক্কা মারল বিছানার উপর। ট্রিনা বিছানার ওপর পড়ে গেল। তার চোখ থেকে অশ্রু নয়, যেন আগুন ঝরছে। সে উঠে বসার আগেই শিশির তার উপর ঝুঁকে এলো। তাদের দুজনের চোখেই এখন ঘৃণা, ক্ষোভ এবং চরম ক্রোধের প্রলয়ঙ্কারী রূপ। গলির শেষ মাথায় টিনের চালার নিচে সে পুরনো টং দোকানটা। সন্ধ্যা নেমে গেছে আরো অনেক আগেই, কিন্তু দোকানের টিমটিমে বাল্বের আলোয়, সিগারেটের ধোঁয়া আর চাপা হাসি কথার এক কুৎসিত পরিবেশ তৈরি হয়েছে। রাসেল এবং বিজয় দুটো টুল টেনে বসে আছে, দুজনের হাতেই সিগারেট। তবে রাসেলের টানগুলো দ্রুত এবং অস্থির, সে যেন ভেতরে ভেতরে পুড়ছে। অন্যদিকে বিজয় আরাম করে ধোঁয়া ছাড়ছে, তার চোখে এক ধরনের শীতল তৃপ্ত ক্রূরতা। বিজয় একরাশ ধোঁয়া ছেড়ে বাঁকা ঠোঁটে হাসলো। কিরে ছোট ভাই, মুখটা এমন শুকনো কেন? টিনা তো চলে গেল, এখন তো একটু ফুর্তি কর। দেখলি তো, এমন মাল পয়সা দিলেও পাওয়া যায় না, যা চাইলি তাই তো পেলি। এখন তো একটু খুশি হ। রাসেল সিগারেট চটা ঠোঁট থেকে সরিয়ে অস্থিরভাবে চারপাশে তাকালো। খুশি? কিসের খুশি ভাই? আপনার এই চাপ আমি আর নিতে পারছি না। আপনি কবে এই সব বন্ধ করবেন? আর আমার ঋণটা কবে শেষ হবে? বিজয়ের হাসিটা এবার আরো দীর্ঘ হলো, তবে তা করুণা বা বন্ধুত্বের হাসি নয়। আরে বাবা, এত অধৈর্য হচ্ছিস কেন? তোকে যে আমি বিশাল একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, সেটা কি একদিনে সুদ হবে? দেখ, তোর তো কোনো কামাই নেই, তোর বাবার কাছেও টাকা নেই। তুই নিজেই তো বললি তোর টাকা সুদ করার একটাই পথ। আমার কথা শোনো, তোর শুনতে থাক না। বিজয় রাসেলের কাঁধে আলতো করে চাপ দিল। আর শুন, টাকা দিলেই পতিতা পাওয়া যায় ঠিক, কিন্তু সেইখানে এই মজাটা পাবি না রে ছোট ভাই।
সেইখানে থাকে একটা পেশাদার হিসেব, কোনো টান নেই, কোনো ভয় নেই, কোনো নতুনত্বের স্বাদ নেই। কিন্তু এইখানে একটা সরল সাধারণ মেয়ের বিশ্বাস ভাঙার যে মজা, তাদের চোখের অসহায়তা, এইটা তোকে আরো বড় হতে হবে বুঝতে হলে। আর মজা, মজা কি আমি একা নিলাম? তুইও তো নিলি নাকি? রাসেলের মুখটা তিক্ত হয়ে গেল, সে নিজের ভেতরে ঘৃণা চেপে গেল। আমি আর পাচ্ছি না ভাই। সমাপ্তিও আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। সে কিভাবে যেন জানতে পেরেছে যে তাকে আমি আপনার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম। সে আমাকে এত জঘন্য কথা বলল। আমি তাকে সত্যি ভালোবাসতাম। বিজয় মুচকি হেসে সিগারেটে টান দিল। দেখ, ভালোবাসা জিনিসটা হলো বাজারের ফুচকার মতো, মন চাইলে খাবি, মন না চাইলে ফেলে দিবি। আর তুই সমাপ্তিকে সত্যি ভালোবাসলে তাকে কি এমন রিস্কে ফেলতে পারতি? সব মিথ্যা, বুঝছস? টাকাই হচ্ছে আসল ক্ষমতা। বিজয় ফিসফিস করে রাসেলের কানের কাছে ঝুঁকে বলল, এখন তোর হাতে আরো একটা বড় তাস, ওই টিনা। তোর খুব ভালো বন্ধু ছিল, তাই না? দেখলি তো, শেষ পর্যন্ত সেও তোর ফাঁদে পড়লো। তোর কথা বিশ্বাস করে আমার বাসায় গেল। এখন তোর হাতে তার নগ্ন ছবি আছে। বিজয়ের চোখ দুটো জল করে ওঠে। সিগারেটের শেষ অংশটা নিচে ফেলে জুতো দিয়ে পিষে ফেলে। কাল দুপুরে একটা ফোন করিস, দেখি। এরপর হাঁটি হাঁটি পা পা করে শীত যেন জেঁকে বসেছে এবার। এই পৌষের সকালে আকাশ থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতি যেন গভীর অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। চারপাশের পরিবেশ জুড়েই থমথমে নীরবতা। গাছের পাতাগুলো ভিজে জবজবে। শীতার্থ কাকেরা অলসভাবে ডালপালায় বসে থেকে শুধু মাঝে মাঝে করুণ স্বরে ডেকে উঠেছে। এত ঠান্ডা! বেলা 12টা পেরোলে তবেই একটুখানি সূর্যদেবের নরম আলোর দেখা মেলে, তাও যেন নিতান্তই দায়সারা উপস্থিতি। এই হিমেল প্রকৃতিতে দীক্ষার বুকের ভেতরটাও আজ প্রকৃতির মতোই শূন্য, রিক্ত আর নিঃস্ব লাগে। চারিদিকে কেবল শূন্যতা, আর সেই শূন্যতায় নিজেকেও শূন্য শূন্য লাগে। শীতকাল এলেই তার হুট করে মনে পড়ে যায় শিশিরের কথা। শিশিরের শীতকাল বড্ড প্রিয় ছিল, কারণ এই ঋতুতেই এক কম্বলের উষ্ণ আশ্রয়ে দুজন গুটিসুটি হয়ে শুয়ে থাকা যেত অনেকক্ষণ। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা ভেদ করে উষ্ণতার খোঁজে শিশির পুরো রাতটা দীক্ষার শরীরের ওমে ঢুকে তবেই ঘুমাতো, আর ফিসফিস করে করতো রাজ্যের দুষ্টুমি কথাবার্তা। স্মৃতিগুলো আজ কাছের গুঁড়োর মতো বিঁধে রয়েছে হৃদয়ের দর্পণে। মনে পড়ে তাদের সেই ভোরবেলার আয়োজন, একসাথে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস খেতে যাওয়া, শহরের কোলাহল ফেলে গোলাপ গ্রামের সুবিশাল বাগানে গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হওয়া, আর সকাল সকাল কনকনে জলে গোসল সেরে দুজনে ছাদে গিয়ে মিষ্টি রোদে গা পোহাতে পোহাতে দুষ্টু মিষ্টি খুনসুটি করা। আহা, কত কত স্মৃতি! দীক্ষার গর্ভকালীন জীবনে 6 মাস পেরিয়ে সবে 7 মাসে পড়েছে, অথচ এই সময়ের ভেতর একবারের জন্য শিশির তাকে ফোন করেনি, টেক্সট করেনি। দীক্ষা জানে আর কোনো দিন হয়তো করবেও না, বরং তার চলে আসা শিশিরের কাঁধ থেকে একটা বড়সড় ঝামেলা মুক্ত হয়েছে। তবু অভ্যাসের বশে দীক্ষা শিশিরের আইডিটা সব সময় দেখে, তার গতিবিধি অনুসরণ করে। মাঝে মাঝে অনলাইনে দেখা যায় তাকে, অল্প কিছু সময়ের জন্য। দিন 15 আগে শিশির একটি পোস্টও করেছিল। শূন্যতে পরম পূর্ণতা। দীক্ষা বুঝতে পারে না এই গভীর রহস্যময় কথা দিয়ে শিশির আসলে কি বোঝাতে চেয়েছে। তার জীবনে কিসের শূন্যতা যে এখন পূর্ণতায় রূপ নিয়েছে, নাকি দীক্ষার এই রিক্ততাই তার কাছে মুক্তি? এদিকে ও বাড়ি থেকে শিশিরের মা এবং তার ভাবি প্রায়শই কল করে। দীক্ষার আজকাল কিছুই ভালো লাগে না, তাই কথা বলতেও ইচ্ছে করে না। তবু খালেদা বেগম বেআইনের সাথে দীর্ঘক্ষণ গল্প করেন, যেন তিনি তাদের দুই মাতৃকষ্টের ভাগ বটোয়ারা করে নিতে চান। দীক্ষা তাদের প্রতি রাগ নেই, আর রাগ শুধু নিজের শূন্য ভাগ্যের উপর। বুকের ভেতরটা কেবলই শূন্যতায় খা খা করে। দীক্ষা আর ঘরের ভেতর থাকতে পারে না, তার মনে হয় এই পূর্ণ ঘরটিও আজ তার শূন্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে এসে উঠোনের দৌড়ে দাঁড়ালো। শীতল বাতাস এসে তার মনের অব্যক্ত বেদনাকে ছুঁয়ে দিয়ে যায়। প্রকৃতির এই অলস দুপুরে উঠোনটা একদম ফাঁকা। দূরে নিম গাছের পাতাগুলো মাঝে মাঝে শনশন করে শব্দ করছে, শুনলে মনে হবে কারো ফিসফিসানি কথোপকথন। আর ঠিক তখনই
সেই নীরবতা ভেঙে দীক্ষা চাপা গলায় রমিলার ডাক শুনতে পেল। জানালা দিয়ে হাত বাড়িয়ে তিনি দীক্ষাকে তার কাছে ডাকছেন। দীক্ষার বুকটা কেন যেন ধক করে উঠল। ব্যস্ত পায়ে ছুটল সেই দিকে। জানালা ধরে দাঁড়াতেই রমিলা হাসি হাসি মুখেই বললেন, কেমন আছো গো মা? দীক্ষা নিজেকে সামলে নিয়ে বলল, ভালো আছি মামি, তুমি কেমন আছো? পাগল মানুষের আর ভালো থাকাটা কি? তোমার মুখটা দেখা তো মনে হইতেছে না তুমি ভালো আছো। মিথ্যা বললা? দীক্ষা মলিন ঠোঁটে হাসল। রমিলা চোখ সরু করেই বললেন, তোমার জন্মের পর তোমারে প্রথম কে কোলে নিছিল জানো? আমি নিছিলাম। আমার এই দু হাতে তোমার ছোট্ট শরীরটা আমি যখন প্রথম ধরলাম, আমার মনে হয় নাই একটা মানুষের বাচ্চা ধরছি। এত ছোট আর এত নরম। আমার তো তখন পোলাপান হয় নাই। পোলাপানের মহব্বত কি বুঝিও না, কিন্তু তোমারে কোলে নিতেই আমার মনে হইল তুমি আমারই সন্তান, আমার পেটের মাইয়া, তোমার নারী নক্ষত্র সব আমি জানি। আমারে মিথ্যা বইল না, মনের কথা সাইপা রাইখো না, খুইলা দাও মায়ার বাঁধন। যে বাঁধনে খালি কষ্টের পাল্লাই ভারী হয়, সে বাঁধন আর কতকাল গিটিয়া রাখবা? দীক্ষা মাথা নিচু করে ফেললো। দু হাতে জানালার শিক চেপে ধরলো শক্ত করে। তার সেই মুঠের ওপর রুমিলাও নিজের হাত দুটো রাখলেন। দীক্ষা আটকে উঠল। এত ঠান্ডা শীতল স্পর্শ যেন কোনো জীবন্ত মানুষের নয়। দীক্ষায় প্রথম খেয়াল করলো রুমিলার গায়ে কোনো গরম কাপড় নেই। বাইরে এত কনকনে ঠান্ডা। দীক্ষা চিন্তিত স্বরেই বলল, সোয়েটার পরো নাই কেন? ঠান্ডা লাগবে তো। রমিলা মৃদু হাসলেন। এই হাসিটা যেন এই শীতের সকালের নরম রোদের মতোই নরম এবং স্নিগ্ধ। পাগল মাইন্ডসে ঠান্ডা গরম বোধ থাকে না রে মা। তুমি কথা ঘুরাইও না, আমার দিকে চাও। দীক্ষা তাকালো। রমিলার সে স্থির তীক্ষ্ণ দৃষ্টি দীক্ষার মনের গভীরে প্রবেশ করলো। বাইর কইরা দাও। কি? তারে বাইর কইরা দাও। মরের মধ্যে তারে যে আসন দিছো সে আসন খান শূন্য কইরা দাও। দীক্ষা কিছু বলল না, নিঃশব্দে কেবল শুনতে লাগলো। রমিলা বলেই চললেন, গেট খোলো, বাঁধন মুক্ত করো। বোকা নারী সাইজো না। প্রতারণার কোনো ক্ষমা হয় না, সেটা প্রেমেরই হোক বা বিশ্বাসের। মনে রাখো, যে পুরুষ একবার নিজের দূরে সরিয়ে নেয়, সে আসলে যাওয়ার পথটাই নিজের জন্য স্থায়ী করে নিতে চাইছে। দীক্ষার দুই চোখ ভিজে ওঠে সহসা। সে মাথা নিচু করে হালকা কেঁপে উঠতেই রমিলা তার হাতের বাঁধনে ভরসা দিলেন। শক্ত কণ্ঠে বললেন, আমি তোমারই দোয়া দিছি না, তুমি অনেক ভালো থাকবা, অনেক সুখী হইবা। তাইলে কিসের ভয় করো? খোদাই তোমার কপাল দিয়া এমন একজনের দূরে সরাইছে যে তোমার জীবন খান নষ্ট করে দিতে পারত। এখন তুমি মুক্ত, তোমার জীবন এখন তোমার হাতে। দীক্ষা মিনমিন স্বরে শুধালো, জানি না মামি, মাঝে মাঝে নিজেরই দোষ দিতে ইচ্ছে করে। মনে হয় যে আমারই বোধহয় কমতি ছিল কোথাও না কোথাও। না হয় কেন ও এইভাবে আমাকে একটা কল দেয় না মামি? আমার কথা ছাড়ো, ওর সন্তানটার কথাও কি একটু কি মনে পড়ে না মামি? মায়া কেবল আমার একারই। বিয়েটা তো সেও করেছিল, একদিনের জন্য হলেও তো ভালোবেসেছিল। একদিনের জন্য হলো আমি তার স্ত্রী ছিলাম, তাই না বলো? অথচ এই ভার শুধু আমার একার। কি ভাগ্য মামি। দীক্ষা নিঃশব্দে কপাল ঠাকায় জানালার শিক গোলে। রমিলা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই শীতল স্পর্শে এক সমুদ্র স্নেহ মাখা যেন। আহারে মা, এইটাই তো নারী জনম। তোমার এই জগতে মায়া কেবল নারীরই ভূষণ, পুরুষের নয়। পুরুষের মায়া হলো সকালে শিশির, সূর্যের আলো পড়তেই শুকিয়ে যায়। আর নারীর মায়া হলো গভীর নদী, পথ হারানো মানুষ তার স্রোতে ভেসে চলে, কিন্তু নদীর গভীরতা কেউ দেখতে পায় না। তারা মায়ার বাঁধন বোঝে না, তারা শুধু সেই নদীর তীরে ফসল দেখে। কিন্তু নদী যে নীরবে তার নিজের সবটুকু দিয়ে যায়, সেই হিসেব কেউ রাখে না। রমিলার কণ্ঠস্বর এবার এক প্রাচীন বেদনার ভারে ভারী হয়ে এলো। তুমি কেন নিজেকে দোষ দাও? তোমার তো কোনো কমতি ছিল না। কমতি ছিল তার ভালোবাসার গভীরতায়, তার দায়িত্বের ভারে। যে পুরুষ সন্তান সম্ভব বা স্ত্রীকে ফেলে দিনের পর দিন নীরব নিশ্চিন্ত থাকতে পারে, সে তোমার ভালোবাসার যোগ্যই ছিল না। সে নিজের তো পূর্ণতা খুঁজেছে শূন্যতায়, তারে তার পথেই থাকতে দাও।
রমিলা থামলেন, দীক্ষার কাঁধের ভার যেন কিছুটা হালকা হলো। এই যে তুমি ঘরে বসে আছো, চার দেওয়ালের ভিতর কষ্ট চাপা দিচ্ছ, এটা ভালো না। তোমার ভিতরে যে শিল্পীরা লুকিয়ে আছে তাকে বের হতে দাও। তুমি যে হাতের কাজের কথা বলছিলা সেটা করো, দেখবা তোমার সুই সুতো যখন কাপড়ের উপর দিয়ে চলবে তখন তোমার মনের কষ্টগুলো সুতো হয়ে বেরিয়ে যাবে। হাতে কাজ থাকলে মাথাটা শান্ত থাকে, আর নিজের রোজগারের টাকায় যে স্বাধীনতা আসে তার চেয়ে বড় সুখ আর নেই রে মা। সেটাই হবে তোমার আসল প্রতিশোধ। দীক্ষা তার মামিকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু মাঝখানে জানালা থাকার কারণে পারল না। দীক্ষা অপ্রস্তুত হলেও রমিলা সামান্য হাসলেন। দীক্ষা বলল, আমি করব মামি, তুমি যেমন বললে তেমনই করব। এইবার আমি সত্যি সত্যি স্বাধীন হব। রমিলা ঠোঁটের হাসি দীর্ঘ করলেন। তার ঝলমলে হাসিটা দীক্ষার কানে যেন এক গভীর আশ্বাস ভাসিয়ে এলো। তাই করো মা, তোমার জন্য আমার দোয়া আছে। আর মনে রাখো, এই বন্দি ঘর থেকে আমি তোমাকে সব সময় দেখতে পাই, আমি তোমার সাথে আছি। দীক্ষা একটু অবাক হয়ে বলল, তুমি এত কিছু খেয়াল রাখো? তোমার নাকি মাথাটা আগের চাইতেও বেশি খারাপ হয়েছে, কিন্তু আমার তো মনে হয় তুমি সুস্থ। তুমি বাহিরে আসবে মামি, আমি তালাটা খুলে দেই। রমিলা মাথা ঝাঁকালেন। দুনিয়ার আলো বাতাস সবের জন্য না, কারো 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 জন্যে মাবুদ অন্ধকার তৈরি করছেন। আমি সেই একজন। আমার অন্ধকারই ভালো লাগে মা। আমি অন্ধকারেই বাঁচতেছি, অন্ধকারেই মরবো। আলোরে তোমরা থাকো, আমি তোমাকেও দেখাই খুশি। রমিলা তার কথা শেষ করলেন, জানালার কাছ থেকে সরে গিয়ে ভেতরে খাটের ওপর বসলেন। পিঠ জানালার দিকে দিয়ে দীক্ষা তার মুখটা আর দেখতে পারছেই না। কি হলো, আর কথা বলবেন না? আমার ভালো লাগছিল মামি। রমিলা প্রত্যুত্তর করলেন না, কেবল হাত উঁচু করে ইশারায় দীক্ষাকে চলে যাওয়ার জন্য বললেন। দীক্ষা সরে এলো, তবে তার মাথায় ঘুরতে লাগলো মামির বলা কথাগুলো। মনের গিট খুলতে হবে, মায়ার বাঁধন মুক্ত করতে হবে, কিছু একটা শুরু করতে হবে। শৈশুতোর কাজ, কথাটা ভালোই লাগলো দীক্ষার। আঁকতে পারে সে, রং নিয়ে খেলেছে স্কুল কলেজ জীবনে, কিন্তু সুতোই ফোর তোলা হয়নি খুব একটা। কিন্তু একবার চেষ্টা করা যেতেই পারে। যা রঙের ফোটানো যায় তা সুতোয় ফুটিয়ে তোলা যাবে না কেন? এই দীক্ষা, এই দীক্ষা থমকে দাঁড়ালো। খালেদা বেগম ঘর থেকে বেরিয়ে এসে ওকেই ডাকছেন। দীক্ষা যাচ্ছিল একটু পুকুর ঘাটের দিকে। ওখানে বসতে ভালো লাগে, অনেকক্ষণ ঘাটলার ওপরে রোদের ছায়া লুকোচুরি খেলে। মায়ের ডাকে অগত্যা তাকে ফিরতে হলো। কি কিছু বলবে? খালেদা বেগম ফোন বাড়িয়ে দিলেন। বেআইন কথা বলতে চায়। কথাটা শুনতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। মা, তুমি তো জানো। খালেদা মোবাইলে হাত চেপে ধরে চাপা কণ্ঠে বললেন, একটু কথা বল। উনি তোর কথা সব সময় জিজ্ঞাসা করে। যা করছে শিশির করছে, ওর মা তো কিছু করে নাই। দীক্ষা ফোন ধরলো। সাইমা বেগমের কণ্ঠ ভীষণ দুর্বল, আগের মতো শক্ত সবল নেই। দীক্ষার বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। আম্মা, সব ঠিক আছে তো? সাইমা বেগম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার উপরে এত রাগ করছিস মা? আমার সাথে 1 মিনিট কথাও কি বলতে চাস না? অবশ্য আমি তো খারাপই, আমার পেট থেকেই তো একটা জানোয়ার পয়দা করছি। তুই তো রাগ খুবই আমার উপরে। দীক্ষা তরল গলায় শুধালো, আপনার উপর আমি রাগ হব কেন? আপনি আমার মা, মায়ের উপর সন্তান কি রাগ করতে পারে? তাছাড়া আপনি আমাকে যে স্নেহ করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, আমার জন্য নিজের পেটের সন্তানকেও ছাড় দেননি। সমাজে আপনার মতো একজন শাশুড়ি পেলে মেয়েদের আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। শ্বশুরবাড়িটা ফুলের বাগান হয়ে যেত। আমার 7 কপালের ভাগ্য ছিল আমি আপনার মতো চমৎকার একজন মানুষের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনার উপর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই মা। আমার এমনিতেই কোনো কথাবার্তা বলতে ইচ্ছে করে না, কেন করে না জানি না। সাইমা বেগম একটু শান্ত হলেন, কান্না থামিয়ে গলা স্বাভাবিক করে বললেন, তুমি কি আর আসবে না ছোট বৌমা? আমার এই ঘরটা এমনই শূন্য হয়ে থাকবে? একসাথে হেসে খেলে কত বিকেল আমরা পার করতাম, সেগুলো কি আর ফিরবে না দীক্ষা? দীক্ষায় অন্তর হুহু করে উঠল, চোখে জল চাপলো।
না চাইতেও অবাধ্য মনটা মুচড়ে উঠলো এমন হাহাকারে। কি জবাব দেবে? মনটাকে এত পাথর করতে চায়, পারে না তো। ওকে সামলানো যে দিনকে দিন বড় দায় হয়ে যাচ্ছে। সাইমা বেগম উত্তর না পেয়ে ফের বলে উঠলেন, যতদিন তুমি না আসবে ততদিন আমি শিশিরকেও এই বাড়িতে উঠতে দিব না, এই পণ করেছি। আর বিশ্বাস করো, আমি আমার পণ রেখেছিও। ওর কোনো খোঁজও আমি করিনি। একদিন এসেছিল, বড় বৌমাকে দিয়ে ওর সব জিনিস দিয়ে বিদায় করে দিয়েছি। ও আমার সুন্দর সুখের সংসারটা ভাঙলো। ওকে কি আমি এমনিতেই ছেড়ে দিব? যতই আমার সন্তান হোক, একজন নারীর সবচেয়ে বড় পরিচয় তো তার অস্তিত্ব। আজ তোমার দুঃখ আমি না বুঝলে আমার সে অস্তিত্বের ছোট করা হবে। আমার একটা কথা রাখবে ছোট বৌমা? তুমি ঢাকায় আসো, আমি শিশিরকেও ঢাকায়। একটা সমাধানে তো আসাই উচিত আমাদের। দীক্ষা কোনো রকমেই বলল, আমি ওর মুখটা দেখতে চাই না। গলা ভেঙে যাচ্ছে ওর। এইটুকু বলতে অনেক কষ্ট হচ্ছে। হবে নাই বা কেন? এ কথা তো ওর মনের না, ওর রুহের না। অন্তত আজও সেই অতীতের স্বপ্ন দেখে, সে মুহূর্তগুলিতে হারিয়ে যায়। কিন্তু বিবেক যে তাকে ঝাঁকায়, বোঝায় বাস্তবতা কত কঠিন। সাইমা বেগম বললেন, কেন দেখবে না? তুমি কি এতই কমজোর ছোট বৌমা? ও যা করছে তার শাস্তি আমরা ওকে দেব কেন? তুমি দিবে না? আর তোমাদের সন্তান, আচ্ছা তোমার সন্তান, ওর কথাও তো ভাববে একবার। যদি বড় হয়ে ও আফসোস করে বলে, কেন তুমি আরেকটু চেষ্টা করলে না মা? কেন এত সহজে হাল ছেড়ে চলে এলে? আমি তো বাবার আদরটাও পেতে পারতাম যদি তুমি আরও শক্ত হাতে সব আঁকড়ে ধরতে। তখন কি হবে দীক্ষা? একবার ভাবো। দীক্ষা চুপ হয়ে গেল। সাইমা বেগম বলে চললেন, এত কষ্ট করে যে সংসারটা গড়েছ তুমি, তা কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? দীক্ষার বুক চিরে বেরিয়ে এলো, সারাটা জীবন ভালোবাসাকে একটা শত্রু দুর্গ ভেবে আক্রমণ করলাম, আর যখন দেয়াল ভাঙলো তখন দেখলাম দুর্গের ভেতরে তুমিই বসে আছো, অপেক্ষারত রাজা হয়ে। মুখ ফুটে এই শব্দগুলি উচ্চারণ করতে পারল না সে। যুদ্ধটা করবে কার বিরুদ্ধে? শিশিরকে পাওয়ার জন্য শিশিরের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেবে? হাস্যকর না? দীক্ষার নীরবতা যেন সাইমা বেগমকে অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজে এনে দিলেন। তিনি এবার নরম গলায় স্নেহের সঙ্গেই বললেন, ঠিক আছে, আমি আর জোর করব না, তোমার সিদ্ধান্তই সব। যদি মনে হয় একবার এসে তুমি শেষ চেষ্টা চালাবে, তবে আমি তোমার সঙ্গে আছি। আর যদি মনে হয় সব শেষ করে কোনোদিনই তোমার সঙ্গে এক কাপ চা খাওয়া বিকেল আর আসবে না, তবেও আমি তোমার সঙ্গেই থাকবো ছোট বৌমা। মেয়ে মেনেছি, মুখে নয় অন্তরেও। দীক্ষার চোখ ভিজে এলো, টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো দু এক ফোঁটা। ফোনটা কান থেকে নামিয়ে রাখতে খালেদা একটা হাত দীক্ষার কাঁধে রাখলেন। কি করবি রে মা? দীক্ষা মায়ের দিকে তাকালো, কান্না ভেজা কণ্ঠে বলল, জানি না মা, কিচ্ছু জানি না। আমার বড্ড অসহায় লাগে জানো মা, কিচ্ছু ভালো লাগে না। এই সময় ওকে পাশে পাবো, ওর সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো, এইটুকুই তো চেয়েছিলাম। না, খুব বেশি কিছু তো চাইনি, তবু ভাগ্যের এত কার্পণ্য আমায় দিতে। খালেদার বুকের ভেতর ঢুকে পড়ল দীক্ষা। কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে চলল পরের অনেকটা সময়। খালেদা কিছুই বলতে পারলেন না, সান্ত্বনা দেবারও ভাষা নেই তার। তবে মনে মনে ভাবলেন, একবার ট্রিনার নাম্বারে ফোন করবেন তিনি। ওর মতো মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। এই কথাটা ওকে শোনাবেন। ভেতরের দেয়ালে জমে থাকা শ্যাওলা রঙের মতোই বিবর্ণ হয়ে এসেছে শিশির আর ট্রিনার সম্পর্কটা। এই 1 মাসের পুরনো খুপড়ি বাড়িতে উঠে আসার পর থেকেই একটা শীতল কুয়াশা গ্রাস করেছে তাদের নিত্যদিন। কিন্তু সেদিনে সেই ঝড়ের পর এই এতই শীতলতা বিরাজমান চারপাশে যে শিশির নিজেও জমে যাচ্ছে। চারপাশে তাকিয়ে আলো খুঁজলেও অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শিশিরের চোখে ট্রিনা আজকাল এক অচেনা দ্বীপ, যেখানে পৌঁছানোর কোনো সেতু তার জানা নেই। ট্রিনা এখন আর কথা বলে না, মুখ খুললেই দু এক আলগা শব্দ। কারো সঙ্গে মেশাতে দূর ঘরের কোণে সে নিজেই নিজেকে নির্বাসিত করে রেখেছে যেন। রান্নাঘরের কাজগুলো এখন আর দায়িত্ব নয়, কেবলই এক খেয়ালিপনা হয়ে দাঁড়িয়েছে। করলে করলো, না করলে নেই। তার এই উদাসীনতার আস্তরণ শিশুদের ভেতরেও এক জমাট নীরবতা সৃষ্টি করে। তার চাহনিতে মনে হয় সে যেন বহুদূরের কোনো হারিয়ে যাওয়া ঠিকানায় নিজেকে খুঁজে বেড়ায়।
শিশিরের আর ভালো লাগে না এই প্রত্যাহিক যন্ত্রণা। নিজের ভেতরের গভীর ডিপ্রেশন তাকে গ্রাস করেছে। তার উপর তৃণার এই অসহযোগিতা যেন কাটায় নুনের ছিটা। চোখের সামনে একটা মাস পেরিয়ে গেল, অথচ একটা কাজও সে জোগাড় করতে পারল না। বেকারত্বের চাপ আর সম্পর্কের এই বিষাদ মাখা স্তব্ধতা তাকে আরো ক্লান্ত করে তোলে। দীর্ঘশ্বাস ফেলে শিশির জানালার গ্রিল ধরে দাঁড়ায়। বাইরের আবছা আলোয় ভেসে আসে ফেলে আসা দিনের স্মৃতিরা। মনে পড়ে সেই উষ্ণ দিনের কথা, যখন দীক্ষা ছিল তার জীবনে। দীক্ষা 1-2 দিন করে আজ কতগুলো দিন পার হলো, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। সত্যি কি দীক্ষার সঙ্গে ভুল করেছিল সে? এই প্রশ্নটা আজকাল তাকে আরো বেশি করে দ্বিধায় ভোগায়। ট্রেনার কাছে সাপোর্ট না পেয়ে তার মন বারবার সে পুরনো নির্ভরতার দিকে ফিরে যেতে চায়। এইভাবে কি জীবন চলে? শিশিরের মনে হয় তারা দুজনেই যেন এক অন্ধকার সুড়ঙ্গে হেঁটে চলেছে, যার শেষে কোনো আলোর রেখা নেই। তবে কি আর কোনোদিন গোছাতে পারবে না এই এলোমেলো জঞ্জাল হওয়া জীবনটাকে? ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে তৃণা, চোখ দুটো আকাশের গায়ে বিদ্ধ। অমন হাঁ করে কি দেখছে কে জানে। শিশির নিঃশব্দ পায়ে তার পাশে এসে দাঁড়ালো। নিজেও ক্ষণকাল আকাশের গায়ে উড়ে বেড়ানো মেঘপুঞ্জির দিকে নীরবে তাকিয়ে থেকে একসময় ডেকে উঠল মৃদু স্বরে। তৃণা। তৃণা চমকে উঠল। খেয়ালই করেনি কখন কোন সময় তার পাশটা দখল করে নিয়েছে শিশির। হকচকানো গলায় বলল, আপনি? খেয়াল করনি না? তৃণা জবাব দিল না। সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে আকাশের বুকে তাকালো পূর্বের ন্যায়। শিশির তাই দেখে ক্লান্ত গলায় বলে উঠল, আর কতদিন? তৃণা বুঝতে না পেরে চাইল, কি বললেন? আর কতদিন এইভাবে আমার সঙ্গে কথা বলো না, ঘর সংসার সামলাও না, একদিন রাতলে 3 দিন আর ধারে কাছেও যাও না, দিন ভরে ঘুমাও, রাত হলে জেগে বসে থাকো। কি হয়েছে তাও বলছো না? আমি তো একটা মানুষ, তাই না? তৃণা চুপ করে রইল। শিশিরের ইচ্ছে করলো এই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে, আর নইলে নিজে পড়ে যেতে। কি বিচ্ছিরি লাগছে এই জীবনটাকে। আমার ধৈর্যের সীমা আছে তৃণা। আমিও রক্ত মাংসে করা একজন মানুষ, ভুলে যাও না। তুমি কি চাও? আমি তোমাকে বিয়ে করি, তাহলে সব ঠিক হয়ে যাবে? তাহলে চলো, আজকে এক্ষুনি চলো, বিয়ে করব। 5 লাখ কাবিন তো? ওকে, তাই হবে। কিন্তু আমি একটা সুন্দর পূর্ণাঙ্গ সংসার চাই, ব্যাস। তৃণা অস্ফুটে বিড়বিড় করে উঠল। আমি বাড়ি যাব। শিশির শুনতে না পেয়ে কান পাতল। কি বললে? আমি বাড়ি যাব। এবার বেশ স্পষ্ট করে উচ্চারণ করলো সে। শিশির অবাক হলো। বাড়ি যাবে মানে? কেন? আমি আর এখানে থাকবো না, আমার ভালো লাগছে না। তৃণা, আপনি আমার গাড়ির টিকিট কেটে দিন, আমি একাই চলে যাব। পাগল হয়ে গেছো? তোমার মা তোমাকে করতে দেবে? তাছাড়া শিশিরের কণ্ঠস্বর হঠাৎ ভার হয়ে উঠল। দীক্ষা ওখানে আছে, ভুলে গেছো? ভুলিনি, কিন্তু ওটা আমারও বাড়ি তো। আপার ভাগ থাকলেও আমারও আছে। দরকার হলে গিয়ে আমি আমার ভাগ চাইবো। সেটা বিক্রি করে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন, আমাকে পড়াবেন। শিশিরের ভ্রুজোড়া কুচকালো এবারে। এমএ বলছে কি পাগল হয়ে যায়নি তো? তৃণা আবারও বলল, আমার আর এখানে ভালো লাগে না। আমি অনেক দূর কোথাও চলে যেতে চাই, নতুনভাবে শুরু করতে চাই সব কিছু। আপনার হাত ধরে যখন এসেছি, আপনার হাতটা ধরেই থাকবো, কিন্তু ভালোভাবে। এই ধুকে ধুকে যাওয়া আমার সহ্য হচ্ছে না। শিশির তৃণার 2 কাঁধে হাত রাখলো। তুমি কি বলছো? একবার ভাবছো তোমার ভাগ চাইবে? চাইবো। বাবা আমাদের 2 বোনের জন্য ব্যাংকে কিছু অ্যামাউন্ট রেখে গেছেন। তাছাড়া আমার দাদার বাড়িতেও জায়গা আছে, সেটা এই মুহূর্তে না পেলেও ব্যাংকের টাকায় ভাগ চাইবো। মা আমার বিয়ের জন্য আলাদা করে রেখেছেন, ওটাও নিব আমি। ওটা তো আমারই হক, তাই না? কি বলবে শিশির বুঝতে না পেরে চুপ করে চেয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। তৃণা শক্ত কণ্ঠেই বলল, আমার টিকিট কেটে দিন, আমি আগামীকালই যেতে চাই। আমি আসবো সাথে। না, আমার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আর প্রয়োজন নেই। শিশির কিছুই বলল না এই কথার পিঠে। তৃণাও কথা বাড়ালো না। আবারও চোখ ফেললো আকাশের বুকে। কি সুন্দর মেঘেরা উড়ে যাচ্ছে, যেন জীবনের প্রতিচ্ছবি। কোথাও রোদ তো কোথাও বৃষ্টি। বাড়ির বারান্দার বাতিটা টিমটিম করে জ্বলছে। ঘরের ভেতর ছোটখাটো একটা পারিবারিক বৈঠক বসেছে। দীক্ষার মা, বড় মামা, দীক্ষা।
কাজল এক কোণে নিঃশব্দে বসে আছে আর বকুল দাঁড়িয়ে আছে দরজার ঠেকনায়। মুখে গম্ভীরতা জমে আছে তার। দীক্ষা চুপচাপ বসে, তার চোখ দুটো যেন খালি সামনে তাকিয়ে আছে, অথচ অন্য কোথাও ডুবে গেছে। মা আর মামার কথায় সে শুধু মন দিচ্ছে, কিন্তু নিজের ভেতরের ঝড় কারোর সাথে ভাগ করতে পারছে না। বড় মামা প্রথমেই গম্ভীর গলায় বললেন, খালেদা, মাইয়া যদিও তোমার, কিন্তু দীক্ষা আর বকুল দুইজনেরই আমার মাইয়া। আমি কোনোদিন তাদের আলাদা চোখে দেখি নাই। খালেদা বেগম শান্ত স্বরে উত্তর দিলেন, জানি ভাইজান, আপনি না থাকলে আমি আমার শ্বশুরবাড়িতে এভাবে টিকে থাকতে পারতাম না। ওরা আমার মেয়ে দুটোকে গুরুত্ব দিত না, মানুষ করার মতো পরিবেশ ছিল না। তাই তো আমি আপনার কাছে উঠে এসেছি। আপনার স্নেহটাই আমার ভরসা। বড় মামা হালকা মাথা নেড়েই বললেন, তাইলে একটা কথা কই, ত্রিনা যা করছে সেইটা নিয়ে আমার বেশি বলার কিছু নাই, কিন্তু মেয়েটারে এইভাবে রাস্তায় নামায় দেওয়া ঠিক না। তুমি তারে ফোন দিও, বুঝাইয়া সুজাইয়া বলো ঘরে আসুক, আর আসলে বাকি দায়িত্ব আমার। আমি তারে ভালো জায়গায় বিয়া দিয়ে দিব, নাইলে ওর জীবনটাই নষ্ট হইয়া যাবে। শিশির বাবাজি ওরে কখনোই ঘরে তুলবে না, এটা সেই মাইয়া বুঝতেছে না। খালেদা বিস্ময়ে বললেন, তাহলে দীক্ষার ব্যাপারে আপনি? বড় মামা থামিয়ে দিয়ে বললেন, দীক্ষা মায়ের ব্যাপারে আমি কিছু কমু না। শিশির যেটা করছে এটার ক্ষমা নাই, কিন্তু আমার কথা হলো, ও যদি চান্স দেয়, অন্তত সামনে যে আসতেছে তার কথা একটু ভেবে না হয়। জীবনে বাচ্চা আসলে পুরুষ মানুষ একটু একটু করে বদলায়, সংসারটারে ধরে রাখতে চেষ্টা করে। এসব বদমাইশি তো ছেলে ছোকরা তারে করেই। আজকালকার যে যুগ জামানা, এর ভিতরে দিয়েই সংসার গুছাইয়ে নিতে হয়। খালেদার মুখ গম্ভীর হয়ে গেল। ভাইজান, যে একবার বিশ্বাস ভাঙে সে আবারও বিশ্বাস ভাঙতে পারে। আমি আমার মেয়ের কোনো চাপ দেব না। ও যেটা ঠিক মনে করবে ওটাই করুক, আমি ওর পাশে আছি। মামার কণ্ঠ নরম হয়ে গেল। আমিও আছি, কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ ভাবলে মাথা কাজ করে না। বাপ ছাড়া একটা বাচ্চারে বড় করা অনেক কষ্ট। সবাই একসাথে তাকালো দীক্ষার দিকে। দীক্ষা তখনও নীরব, চোখে কোনো আলো নেই, যেন সে উপস্থিত থেকেও এখানে নেই। ঠিক সেই মুহূর্তে বকুল কথা বলে উঠল। তার গলায় তীব্র ক্ষোভ আর বোনের প্রতি মমতা মিশে রয়েছে। তোমরা কেউই ব্যাপারে এত চাপ দিও না। ওর ভেতরে কি চলছে আমরা কেউই বুঝবো না। ও যা ঠিক মনে করবে ওটাই হোক। বকুল থেমে যেতে দীক্ষা গাঢ় শ্বাস নিঃশ্বাস ফেলল। বড় মামার দিকে তাকিয়ে বলল, আমি ঢাকায় যাব, শিশিরের সাথে মুখোমুখি কথা বলবো। একটা প্রশ্ন আছে আমার, তার উত্তর শোনার পরই আমি সিদ্ধান্ত নেব এই ভেঙে যাওয়া সম্পর্কটায় আর টানার মতো কিছু অবশিষ্ট আছে নাকি নেই। তার কথা শেষ হতেই ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলল না, শুধু অনুভূত হলো একজন মেয়ের বুকের ভেতরে দীর্ঘদিনের স্তব্ধ যন্ত্রণা আজ প্রথমবার স্পষ্টভাবে উচ্চারিত হলো। বাইরে যখন নিশি নামা রাত, দু একটা ব্যাঙ হঠাৎ করেই ডেকে ওঠে, থেমে যাচ্ছে।